বহুদিন আগে একটা কথা শুনেছিলাম, একটি দেশ বা জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আজ তার উল্টো দৃশ্য চোখে পড়ছে গোটা সমাজের চোখে। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। এটা অনেক সময় আমরা ব্যঙ্গ করে বললেও এটাই আজ সমাজের বাস্তব চিত্র। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে। খুব মানসিকভাবে বিধ্বস্ত। এখানে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে। ইতিমধ্যেই আপনারা প্রায় সকলেই জানেন যে বর্তমানে বহুল চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসএসসি স্ক্যাম। এবং এই স্ক্যামকে ঘিরে সম্প্রতি সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী প্রায় 26,000 জন শিক্ষকের চাকরি চলে গেছে এবং 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলত চাকরিহারারা এখন এর প্রতিবাদে সামিল হয়েছেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে। তো এই বিষয়ে আজ খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন স্ট্রেট কাট। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী। শুরুতেই জেনে নেব এসএসসি স্ক্যামের সম্পর্কে একটু সংক্ষেপে। এসএসসি স্ক্যাম আসলে কি? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ স্ক্যাম, যা 2016 সালের রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা অর্থাৎ এসএলএসটির মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জড়িত। এই স্ক্যামের ফলে প্রায় 25,753 জনের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। এই স্ক্যামের মূল অভিযোগগুলির মধ্যে রয়েছে ওএমআর শিটে জালিয়াতি, মেধা তালিকায় হেরফের এবং ঘুষের বিনিময়ে নিয়োগ প্রদান। 2022 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেফতারও করা হয়েছিল। শুধু তাই নয়, কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেরকমই এনাকে গ্রেফতার করার পর তার সঙ্গে এই স্ক্যামের সঙ্গে জড়িত তৃণমূলের আরও বেশ কিছু জন নেতার নামও সামনে আসে। সেই সাথে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় কারি কারি টাকার পাহাড় সহ প্রচুর সোনার গয়না, যা এই দুর্নীতিরই সম্পত্তি, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। এবার আসি এসএসসি স্ক্যাম সংক্রান্ত বিষয়। শুরুতে কলকাতা হাইকোর্ট কি কি রায় দিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি কি রায়দান করেছে। 2024 সালের এপ্রিলে কলকাতা হাইকোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয়, যা সুপ্রিম কোর্ট 2025 সালের এপ্রিলে সমর্থন করেছে। 2024 সালে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের রায় ছিল এক, নিয়োগ বাতিল। হাইকোর্ট 2016 সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় 25,753 জন শিক্ষক নিয়োগ অবৈধ বলে ঘোষণা করে এবং সেগুলি বাতিল করে দেয়। দুই, বেতন ফেরত। যেসব প্রার্থী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ পেয়েছিলেন, তাদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়। 3, নতুন নিয়োগ প্রক্রিয়া। এসএসসিকে নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে হবে এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দিকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের পর প্রায় 24,000 শিক্ষক কর্মীকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত না করার নির্দেশ দিয়েছিল। এরপর আদালত নির্দেশ দেয় যে বৈধ এবং অবৈধ নিয়োগ পৃথক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে টানা 1 বছর হাতে সময় পাওয়ার পরও এসএসসি যথাযথ প্রমাণ এবং ওএমআর শিটের স্বচ্ছতা ও যোগ্য অযোগ্য বাছাই করে আদালতের কাছে সেই রিপোর্ট পেশ করতে না পারায় হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট একই রায়দান জারি রাখল। এই রায়ে আদালত উল্লেখ করেছে যে নিয়োগ প্রক্রিয়াটি বড়সড় জালিয়াতি ও প্রতারণা দ্বারা কলুষিত ছিল এবং এটি পুনরুদ্ধার করা আর সম্ভব নয়। তাই আগামী 3 মাসের মধ্যে ফের পুনরায় একেবারে ফ্রেশভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট। চাকরি গেল 25,752 জনের। হাইকোর্টের রায় কি মান্যতা সর্বোচ্চ আদালতের? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে।
এর ফলস্বরূপ সুপ্রিম কোর্টের এই রায়দানের পর কার্যত চাকরিহারারা নিরুপায় হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। চাকরি হারানো শিক্ষকরা কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদের মাধ্যমে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন যে তারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড। আমি স্নাতক স্তরে, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তাদের মতে এই রায় তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং চাকরি হারিয়ে এবার তারা কিভাবে জীবনযাপন করবেন সেই সাথে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কার্যত রাতের ঘুম উড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয়া কি বলছেন আসুন এক ঝলক শুনে নেওয়া যাক। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, হাই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। কি মনে হচ্ছে, কি বলবেন? শুকনো কথায় কি ছিঁড়ে ভেজে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন, শিক্ষা হোক বা স্বাস্থ্য, এই নিয়ে যে রাজনৈতিক জলঘোলা কিংবা কাদা ছোড়াছড়ি হবে না তা কিন্তু এই 20 দশকে এসে একদম আশা করবেন না। সুতরাং এই নিয়ম মেনেই সুযোগ বুঝে স্বাভাবিকভাবেই কাদা ছোড়াছড়ির খেলায় মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা। সমাধান দূরে থাক, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, না, তবে সমাধান খুঁজতে কোনো রাজনৈতিক দলের ওপর ভরসা আমি মোটেও রাখতে বলছি না। এতে সমাধানের বদলে আরো সমস্যায় পড়বেন বেশি। তবে সর্বসাধারণের উদ্দেশ্যে আমি কিছু সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি, আর তা নিয়ে আলোচনা করব এই ভিডিওর শেষে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন কিংবা অল ওভার ইন্ডিয়া, শাসকের যদি কোনো দুর্নীতি সামনে আসে আর সেই নিয়ে যদি সাধারণ মানুষ প্রশ্ন তোলে, তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের মোক্ষম অস্ত্র কি জানেন? ব্লেম গেম। এই যে যেমন ধরুন, আপনার দল কোনো এক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, এবার আপনার দলের দিকে সবাই আঙ্গুল তুলছে, আর সেই আঙ্গুলটা যাতে অন্য দলের দিকেও ঘোরানো যায় তার জন্য আপনার প্রয়োজন পুরনো সরকারের দোষ গুণের রেকর্ড খুঁজে বের করা। মানে ছোটবেলায় কোনো দোষ করলে মা যদি আমায় বকতো, আমায় কেন বকছো, দোষ তো বোনও করেছে বলে আমি নিজের দোষ ঢাকতে ওই একটু দাদা কিংবা বোনের সাথেও দোষ ভাগ করে নিতাম। বেশ মজার কিন্তু ব্যাপারটা, বলুন? কিন্তু এই মজাই যে ধীরে ধীরে পশ্চিমবঙ্গবাসীর কাছে সাজায় পরিণত হচ্ছে তার আজ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে, আর এর ফলাফল পরবর্তীতেও ভয়ঙ্কর হতে চলেছে। তার জন্য তৈরি থাকুন। এসব ছাড়ুন, মূল বিষয়ে ফিরে আসি। রাজ্যে বর্তমান যা শিক্ষার অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর কতটা প্রভাব পড়তে চলেছে তা আমি আপনি সকলেই টের পাচ্ছি কম বেশি। তবে আমাদের বাংলার মানুষ বর্তমান ও ভবিষ্যতের তুলনায় ইতিহাস ঘাঁটতে একটু বেশি ভালোবাসে। সুতরাং ইতিহাসের বিষয়ে যখন এলাম, আমি কিন্তু পুরনো শাসক ও সেই সময়ের শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো প্রসঙ্গে আলোচনা করব না এমনটা কিন্তু নয়। আসুন জেনে নিই বাংলার পুরনো শাসক দল অর্থাৎ বাম আমলের শিক্ষা ব্যবস্থার বিষয়ে একটু সংক্ষেপে। বাম আমল অর্থাৎ সিপিআইএম সরকারের ক্ষমতাধীন সময়কাল ছিল 1977-2011। তৎকালীন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও একেবারেই যে দুর্নীতিমুক্ত ছিল তা একেবারে বলা চলে না। কিন্তু কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়েও বিতর্ক উঠেছিল সেই সময়। যেমন 1, শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব। অনেক ক্ষেত্রেই অভিযোগ ছিল যে স্থানীয় সিপিএম নেতাদের সুপারিশ ছাড়া নিয়োগ পেতেন না অনেক প্রার্থী। ইন্টারভিউ বোর্ডে দলীয় পক্ষপাতিত্বের অভিযোগও শোনা যেত সেই সময়। 2, চুক্তিভিত্তিক ও অস্থায়ী নিয়োগে স্বজনপ্রীতি। পার্ট টাইম টিচার ও গেস্ট লেকচারার নিয়োগে স্বচ্ছতার অভাবের অভিযোগ ছিল ও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে রাজনৈতিক আনুগত্য দেখে নিয়োগ দেয়া হতো বলেই সমালোচকরা মনে করেন। 3, ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাব।
ছাত্র সংগঠনগুলির মাধ্যমে অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রভাব বিস্তার করে প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হতো সেই সময়। 4. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের অনিয়ম। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী বোর্ড অফিস ও শিক্ষা দপ্তরে ফাইল পৌঁছাতে ইচ্ছাকৃত দেরি, ঘুষ ও দালাল চক্রের অভিযোগও ওঠে সেই সময়। সুতরাং যাকেই আপনি ভোট দিয়ে কুর্সিতে বসান না কেন, শাসকের শোষণের হাত থেকে কখনোই সম্পূর্ণভাবে রক্ষা পাবে না সাধারণ মানুষ। আর যত দিন যাবে পরিস্থিতি আরো হাতের বাইরে বেরিয়ে যাবে ধীরে ধীরে। দেখুন, বাংলার শিক্ষা ব্যবস্থা যে ধসে পড়েছে তার জলজ্যান্ত উদাহরণ তো আমরা দেখতে পাচ্ছি। শুধু যে এই একটি মাত্র দুর্নীতি বাংলায় সীমাবদ্ধ রয়েছে তা নয়, এর আগে সারদা নারদা কাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মাঝে যদি বর্তমান শিক্ষা পরিকাঠামোর দিকেও নজর রাখেন, দেখবেন বেশিরভাগ গ্রামীণ প্রান্তিক এলাকাগুলির বিদ্যালয়গুলোতে উপযুক্ত পরিকাঠামো নেই, কিংবা ভালো শিক্ষক শিক্ষিকার অভাব, অথবা স্কুলে শিক্ষক আসলেও ক্লাসরুম ছাত্রছাত্রী শূন্য। আর তার মধ্যে সরকারকে ঘিরে যে সমস্ত দুর্নীতি সামনে আসছে, এর ফলে প্রাইভেট স্কুলগুলির বাড়বাড়ন্ত বাড়ছে এবং বেঙ্গলি মিডিয়াম সরকারি স্কুলগুলি মুখ থুবড়ে পড়ছে। সরকার কেনই বা সেদিকে নজর দেবে? সরকারের কিসের এত মাথা ব্যথা? কি বা এসে যায়? নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা তো বিদেশে যায় পড়তে, তাদের জন্য রয়েছে নামি দামি স্কুল কলেজ, আর আপনার কপালে কাঁচকলা। দেখুন, সমস্যা তৈরি হলে এর একটা না একটা সমাধানের পথও নিশ্চয়ই খোলা থাকে। তবে চাল থেকে কাকড় আলাদা করা কিংবা দুধ থেকে জল আলাদা করতে যখন গোটা সিস্টেমটাই ব্যর্থ, তখন সাধারণ মানুষকেই নিজের অধিকারটা বুঝে নিতে হবে। তো আসুন সমাধান বের করার চেষ্টা করি। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েই দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে পুনরায় নতুন করে নিয়োগ পদ্ধতি শুরু হবে, আর যদি এই নিয়ম মতো ধরেই নিলাম নিয়োগ হয়ও, তাহলে যাতে ফের কোনো রকম কারচুপি না হয় তাতে কড়া নজর দিতে হবে প্রশাসনকে। আর তার জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা অতি আবশ্যিক। এর মধ্যে 1 নম্বর হলো স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি। এক্ষেত্রে রয়েছে ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তরপত্রের স্বয়ংক্রিয় মূল্যায়ন, যাতে ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকে কোনোভাবেই। 2. সফটওয়্যার নির্ভর পদ্ধতিতে উত্তর যাচাই। 3. ডকুমেন্ট ভেরিফিকেশন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, জাতিগত কোটার প্রমাণপত্র যাচাই ই-গভর্নেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে করা উচিত। জাল নথি শনাক্তে প্রযুক্তি ব্যবহার করাও অতি আবশ্যিক, যেমন কিউআর কোড বা ডিজিটাল সার্টিফিকেট। ইন্টারভিউয়ের স্বচ্ছতা যাচাই, বোর্ড সাক্ষাৎকারের হলে তা ভিডিও রেকর্ডিং সহ পরিচালনা করাও অত্যন্ত জরুরি। এরপর নিয়োগ প্রক্রিয়া শেষে একটি স্বতন্ত্র অডিট টিম দ্বারা সম্পূর্ণ প্রক্রিয়ার পর্যালোচনা, সেই সাথে ক্যাগ বা আরটিআই এর আওতায় তথ্য সহজলভ্য হওয়া উচিত। আজ বর্তমানে বহুল চর্চিত একটি বিষয় এসএসসি স্ক্যামের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম এই ভিডিওতে। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের। এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্ট্রেট কাটকে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।